জনাব শামা ওবায়েদ, আপনাদের মহাসচিব সম্প্রতি বলেছেন যে আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ, কিন্তু দেশ জুড়ে ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছেন বিএনপি পন্থীরা। কেউ কেউ বলে থাকেন মানে কিছু করছে বিএনপি, কিছু করছে এনসিপি, অল্প কিছু করছে জামাত, আমাদের কাছে মানুষজন এরকম বলে। তাই সুশাসন নিয়ে অন্তর্বর্তীকালের সমালোচনা বিএনপির দিক থেকে, আমি বলতে চাই এটা বিএনপির দিক থেকে কতটা মানানসই। আরও একটা জিনিস আমি এখন ইদানিং খুব দেখতে পাচ্ছি, প্রশাসনে যারা আছেন, পুলিশের, প্রশাসকদের মানে অ্যাডমিন ক্যাডারের, তাদের অনেকেই এই একটা কথা বলতে চাচ্ছেন যে তারা আসলে বিএনপির সাথে ঘনিষ্ঠ বা তরুণ বয়সে ছাত্রদল করেছেন, যেভাবে তারা বলতেন আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা সরকার আমলে যে আমি শেখ হাসিনা সরকারের খুব ঘনিষ্ঠ বা শেখ হাসিনার দলের খুব ঘনিষ্ঠ বা ছাত্রলীগ করেছি, সে একইভাবে তারা এখনই বলতে শুরু করেছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে কীভাবে দেখবেন? মানে সরকারের নিয়ন্ত্রণে তো আর থাকা সম্ভব না, কারণ বিএনপি অলমোস্ট সব কিছুর নিয়ন্ত্রণে চলে গেছে। শামাপা, আপনি যদি একটু বলতেন। এই কথার কোনোই বেসিস নাই, একেবারেই মানে এটার মধ্যে মানে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এখন রাষ্ট্রের দায়িত্বে সরকারে নাই। বিএনপি চাঁদাবাদ, বিএনপি বড় দল, বিএনপির নাম ভাঙানো সহজ। বিএনপি যদি 2-4 জন চাঁদাবাজি কোথাও করেও থাকে, সেটার ব্যবস্থা বিএনপি নিচ্ছে। এবং আপনার যেভাবে আপনার এই সরকার, যেই আপনারা এতক্ষণ আলাপ করছিলেন না যে এই সরকার দুর্বল, এই সরকার সবল, তো এই সরকারের দুর্বলতা হচ্ছে যে এই সরকার প্রথমে প্রফেসর ইউনূস এসেছেন ক্ষমতায়, উনি বলেছেন যে উনি ছাত্রদের ডাকে সাড়া দিয়ে এসছেন বা ছাত্ররা ওনাকে বসিয়েছে। তো এনসিপি যদি আমরা ধরেই নিই, একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এনসিপি এই সরকারের একটা এক্সটেনশন, আর এনসিপি এবং সমন্বয়ক শব্দটা আবার না কোন দিন আমরা দেখবো যে সমন্বয়ক শব্দটা গালিতে পরিণত হয়েছে বাংলাদেশে, বাংলা শব্দটা। কারণ সমন্বয়ক নামে যে পরিমাণে চাঁদাবাজি হচ্ছে এবং যে পরিমাণে বিভিন্ন জায়গায় টাকা নেওয়া হচ্ছে, এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ইনসিডেন্ট জানি যেটা আমি এখানে বলতে পারবো না আপনার শোতে, যে আপনার সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় ইভেন আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, যারা সবাই তো পালায় নাই, অনেকে তো এখন আছে দেশে, নেওয়া হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে বিএনপির নামটা ব্যবহার করা সহজ, এই জন্য মানুষ বিএনপির নামটা ব্যবহার করছে। এবং জামাত করে বা জামাতের ব্যাকগ্রাউন্ড আছে এরকম বহু লোক অ্যাডমিন ক্যাডারে এখন আছে। আপনার এনসিপির যত এবং সমন্বয়করা যত বেশি সচিবালয়ে ঘোরাফেরা করে, তার 0.5% বিএনপি লোকজন যায় না। এখন এটা কারণ হচ্ছে যে সমন্বয়কদের তো ঘোরাফেরা করতে হয়, বিএনপি লোকেরা তো টেলিফোন উঠায় কইলি সমস্যার সমাধান। না, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। তারা ইটস ইজি ফর দেম, তাদের অ্যাক্সেসটা অনেক বেশি। তারা মনে করে, বরঞ্চ এনসিপি আলারা মনে করে, তারা যেখানে প্রোগ্রাম করতে যায় সেখানে আমি দেখলাম টাঙ্গাইলে না কোথায় যাবে এনসিপি তাদের পদযাত্রা করতে না 1000-এর বেশি পুলিশ ওখানে দিছে। তো এখন ব্যাপার হচ্ছে যে ওখানে তারা তো প্রোটোকল পাচ্ছে, তারা আর্মি প্রোটোকল পাচ্ছে, তারা পুলিশ প্রোটোকল পাচ্ছে, তারা র্যাবের প্রোটোকল পাচ্ছে, তাদের প্রশাসনের প্রোটোকল পাচ্ছে, তারা সরকার তো তাদের সাথে তাদের একটা তাদেরকে সব রকম সহযোগিতা করছে। তো আপনারা কিভাবে বলেন যে বিএনপি চাঁদাবাজি করছে? বিএনপি যে চাঁদাবাজি করেও থাকে তাহলে তো সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি দুইটা জায়গায় বলি। প্রথম কথা হচ্ছে এনসিপি বিএনপি আর্মির প্রোটোকল পাচ্ছে কিনা এটা আমি জানি না। এনসিপি যখন বিপদে পড়েছিল তাকে আর্মি প্রোটোকল পাচ্ছে, মানে তাকে আর্মি সহযোগিতা করতে এসছে। আর বিএনপির চাঁদাবাজির কথা যদি আমি বলি, আমি আসলে প্রায়ই আমি শুনি, কিন্তু ভিডিওতে দেখি, অডিওতে শুনি, যেগুলি মানে বিএনপি ছাত্রদল যুবদল চাঁদাবাজি তদবির টেন্ডারবাজি করছে, 17 বছর ধরে না খেয়ে থাকার হুমকি দিচ্ছে। আপনিও যদি আমি জানি যে আপনি কিন্তু আপনার নির্বাচনী এলাকায় আপনি সবসময় যান, আপনি গেলে নিশ্চয় আপনিও শুনেন, আমাকে বললেন না, কিন্তু 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 ঘটনা তো বিএনপির একজন, মানে এটা তো আপনার চেয়ে বেশি আসলে কে জানে? আমি বলি আপনাকে, যেসব ভিডিও অডিওগুলো আমরা দেখি, এটা আপনারা বিশ্বাস করবেন না শুনলে, যখন একটা পেপারে একটা নিউজ আসে বা একটা ভিডিও ভাইরাল হয়, তখন কিন্তু এটা ইনভেস্টিগেশন করার আগে দল ব্যবস্থা নেয়, এবং অনেক সময় কিন্তু পরে ইনভেস্টিগেট করে দেখা যায় যে ব্যাপারটা হয়তো ওরকম না, বা ওরকম ভাবে আমাদের লোকজন ইনভলভ ছিল না, বাট ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। আমি অস্বীকার করছি না যে চাঁদাবাজি একেবারে হচ্ছে না বিএনপির পক্ষ থেকে, যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমার পয়েন্ট। আরেকটা হচ্ছে যে আপনারা এই যে সব দল মিলে
এই ইসলামিক দল, জামাত, এনসিপি, এখন আওয়ামী লীগ এখন বেশি কথা কয় না, আওয়ামী লীগ তলে তলে আছে, কিন্তু যারা এখন মানে দৃশ্যমান বাংলাদেশের পলিটিক্সে, সবাই এখন বিএনপি কে দোষারোপ করে বিএনপি কে চাঁদাবাজ বানানো, বিএনপি কে চোর বানানো, বিএনপি কে ডাকাত বানানো সহজ তাদের জন্য। এটা তাদের পলিটিক্সে যায়, তাদের পলিটিক্স যেই পলিটিক্স এখন চলতেছে বাংলাদেশে এটা যায়, এটাও তারা করছে না। কিন্তু শামাপা, মানে আপনার কথার সাথে আমি মিল পাইতেছি গত সরকারের লোকজনের কথাবার্তায়, কারণ গত সরকারের লোকজনের কইতো যে তোরা যে যাই করো সবাই খালি আওয়ামী লীগের খারাপ বলে। ব্যাপারটা কি আসলে তাই কিনা? সরকারে আছি না, আমরা কি সরকারে আছি? বিএনপি এখন ডিফেক্টো গভর্নমেন্ট। আমি তো এই টেলিভিশনের শো শেষ করে আপনার কাছে তদবির করব, 3টা তদবির আমার কাছে যে এখন আসতেছে। না, প্রথম কথা হচ্ছে দেখেন, আমাদের প্রশাসন আমাদের না, সরকারও আমাদের না। সরকার বরঞ্চ সরকারের বিরুদ্ধে আমাদের অনেক কমপ্লেন আছে যে সরকার এই যে এখন যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে মব, হ্যাঁ, এই মব অ্যাটাক ঠেকাতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায়। ল এন্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ অবস্থা। আবার পুলিশ যে পরিমাণ স্ট্রেংথ নিয়ে পুলিশের মাঠে থাকা উচিত, সেই পুলিশ একেবারেই মাঠে থাকতে পারছে না বা থাকতে পারছে না। আমি আপনাকে একটু বলি, আপনাদের সরকার মানে আপনারা এখনো সরকারে না, এটা আমি কেমনে বুঝবো? সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন, কিছু কারণ ছিল না তারেক সাহেবের সাথে দেখা করা ছাড়া। দেখুন, ডক্টর ইউনূস তো সব দলের প্রধানের সাথে দেখা গিয়া এরকম লন্ডনে গিয়া, না সব এখন বাংলাদেশ, উনি তো লন্ডনে ওনার নিজের কাজে গিয়েছিল, রাইট? এখন লন্ডনে কাজে গিয়ে যদি জনাব তারেক রহমানের সাথে যেই দলটি 4 বারের এবং জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে এপ্রিলে নির্বাচন দিবে, ওই দলের প্রধানের সাথে দেখা করে আইসা বলছে আচ্ছা ফেব্রুয়ারিতেও হইতে পারে, আরেকবার দেখা করলে বলবে ডিসেম্বরে হবে। আমরা তো ডিসেম্বরে সবসময় চেয়ে আসছি। আপনাদের চাওয়াই তো চাওয়া। জামাত না, এখন আপনি বলেন যে জামাত তো ফেব্রুয়ারিতে চাইছিল, জামাত তো ফেব্রুয়ারিতে প্রথমে চাইছিল, তো এখন ফেব্রুয়ারিতে তো হচ্ছে, এখন এখানে তো জামাতের চাওয়াটা বেশি মিলতেছে না এখানে। আমরা তো ডিসেম্বরের আগে চাইছিলাম, আমরা তো চাইনি আমরা তো ফেব্রুয়ারিতে, আমরা তো চাইছিলাম ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক, কারণ সংস্কার কিছুই তো করতে পারতেছে না সরকার, সেটা আপনাদের জন্য করতে পারতেছে না। আপনারা 6 মাস ধরে প্রধানমন্ত্রী 10 বছর থাকবে না 5 বছর বিএনপি ধৈর্যের সাথে এই সংস্কারগুলা নিয়ে কাজ করতেছে। বিএনপি তো হাসিনার আমল, যখন আমাদেরকে আমরা বাসায় থাকতে পারি না, পালায় বেড়াতেছি, তখন থেকে আমরা সংস্কার নিয়ে কথা বলতেছি। এখন হাসিনা যাওয়ার পরে সবাই উঠে পড়ে পাওয়ারের কাছাকাছি আসছেন, তখন সংস্কার থেকে একটু দূরে চলে যাচ্ছে। এখন সবাই not at all we are the one who wants this reform। আচ্ছা ঠিক আছে, আমরা তো দিনের পর দিন কাজ করে যাচ্ছি রিফর্ম নিয়ে, কিন্তু একটা জায়গায় তো আসতে হবে, আমাদের সবার একটা জায়গায় আসতে হবে, রাইট? আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু জনাব হাসনাত কাইয়ুমের কাছে আসি। তবে দর্শকদের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি স্থগিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজির অভিযোগ কমবে বলে মনে করেন কিনা? শতকরা 61% মনে করেন যে হ্যাঁ কমবে, শতকরা 39% মনে করেন না যে কমবে না। এইটা অবশ্য আমি বুঝতেই পারি নাই যে কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি কেন স্থগিত করা হলো, কারণ যিনি অভিযুক্ত তার সাথে তো আসলে কেন্দ্রীয় কমিটির সংস্রবে আমি আসলে দেখতে পেয়েছিলাম। অন্য কমিটিগুলি কি করলো এটা আমি ঠিক বুঝলাম না। যাই হোক, জনাব হাসনাত কাইয়ুমের কাছে আসি। জনাব হাসনাত কাইয়ুম, আপনার কাছে আমার প্রশ্ন ছিল শামাপার কাছে যাওয়ার আগে, যে আপনারা কিন্তু আসলে একটা পপুলিস্ট জায়গা থেকে এইটা করেন কি না যে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদেরকে আপনারা খুব বেশি প্রশ্নের সম্মুখীন করেন না, অনেক সময় বামপন্থী রাজনৈতিক দলকেও আপনারা একরকম ছাড় দেন। আপনাদের মূল আক্রমণের জায়গা থাকে হচ্ছে বিএনপি, আগে আওয়ামী লীগ ছিল, এখন মূল আক্রমণের জায়গা হচ্ছে বিএনপি, কারণ আপনি বিএনপির অনেক সমালোচনা করেন। আপনি চাইলে 2-1টা আমি আপনাকে পড়েও শোনাইতে পারি, আপনার লম্বা সাক্ষাৎকার আমি পড়তেছিলাম, আপনি যদি একটু বলতেন। না তো এটা ঠিক আছে, আপনি যদি এটাকে ধরেন যে আমাদের সম্পর্কে এক ধরনের একটা আপনার অবজারভেশন, প্রথমত আমি বলতে পারি যে এটা অনেকাংশে সঠিক। আমি এটার কারণ বলতে পারি আপনাকে যে কেন আমরা এরকম। ধর্মভিত্তিক দল বলতে এখানকার যেগুলি আসলে ইসলামী দল হিসেবে কাজ করে তাদের মধ্যে 2টা দলের বাইরে আমাদের আসলে খুব বেশি আমাদের এগুলি নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের রাজনীতি, এটা আমরা মনে করি না। একটা হচ্ছে
জামাতে ইসলামী, তাকে আমরা যদিও ধর্মভিত্তিক দল এই কারণে সমালোচনা করি, বিষয়টা এরকম। জামাতে ইসলামীকে আমরা সমালোচনা করি তার আসলে গণহত্যার জায়গা থেকে, তার আসলে সবসময় এস্টাবলিশমেন্টের অবস্থান থেকে গণবিরোধী ভূমিকার কারণে, এবং ক্ষেত্র বিশেষে মানে একটা জায়গা থেকে যে আসলে তারা ৭১-এর গণহত্যার সময় এমনকি এখানে ধর্মকে তারা ব্যবহার করে এখানে ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্ম বিরোধী রাজনীতির এরকম একটা বাইনারি তৈরি করার ক্ষেত্রে তারা ইসলামটাকে ব্যবহার করার কারণে এখানকার মানুষ একটা বড় রকমের সংকটে অনেকদিন পর্যন্ত ভুগছে সেই কারণ। আর এর বাইরে আমরা আসলে হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক অবস্থানের সাথে আমাদের বিরোধ আছে, সেইটা আমরা বিরোধ করার চাইতে পজিটিভলি আপনি দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাথে আমরা বিরোধ করি না, আমরা আমাদের পজিটিভ কথাটা বলতে থাকি যে আমাদের এইরকম লাগবে, আমাদের এইটা চাই, আমরা এই জিনিসগুলিকে বদলায় এইরকম করতে চাই, এবং এটার জন্য কোনো দলকে, কোনো ব্যক্তিকে, কোনো নেতাকে আমরা পারতপক্ষে সমালোচনার মধ্যে নিয়ে আসতে চাই এরকম না। বিএনপির সাথে আমাদের যে সমালোচনার যে জায়গাটা দাঁড়াইছে সেটা অন্য, সেটা হচ্ছে সামা, যেটা এতক্ষণ ধরে বলতেছিলেন, যেন বিএনপির সাথে আমরা ৩১ দফার একটা ভিত্তিতে একটা যুগপৎ আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম। তো যুগপৎ আন্দোলনে যখন আমরা গেছিলাম সেটার একটা এই ৩১ দফা যখন আসলে আমরা ড্রাফট করি, ওই ড্রাফট কমিটিতেও আমি একজন ছোট সদস্য হিসেবে ছিলাম। তো সেই সময়ে তাদের যে অবস্থান ছিল মানে সংস্কারের প্রশ্নে, সেটা নিয়েও তখনও আমার সমালোচনা আছে, আমরা সমালোচনার সময়তই কিংবা তাদের সাথে পার্থক্য সময়তই যুগপৎ আন্দোলনটা করছিলাম, কারণ তখন আমরা আসলে অনেকের বাসায় ফেসিজম, আমরা বলতাম যে একটা মাফিয়া তন্ত্রের থেকে মুক্ত হওয়ার জন্য সকলের মধ্যে আসলে যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার জন্য নিজেদের সমালোচনাটা, রাজনীতির সমালোচনাটা কম করে ওই মাফিয়া তন্ত্রটার বিরুদ্ধে আসলে সবাইকে কমন ভাবে ঐক্যবদ্ধ করার দায়িত্ব থেকে আসলে আমরা অনেক বিরোধী। আমি একটু স্পেসিফিক করতে চাই যে আপনি আসলে বিএনপিতে সমালোচনা করতেছেন যে জায়গাটা থেকে, যে সংস্কারের প্রশ্নে তাদের অবস্থানটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু কথা কি আসলে ঠিক? আমি তো সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থান বড় কোনো চেঞ্জ দেখি না আসলে। বিএনপি ৩১ দফার মধ্যে, হ্যাঁ আপনি তার অন্যতম কারিগর ছিলেন, জি আপনি তার অন্যতম, আপনি যেখানে থামাইছেন কতখানি, জি ৩০ দফা নিয়ে ৫ তারিখের পরে আমরা বিএনপিকে রিভিউ করতে বলছি। আমরা বলছি ৫ তারিখের এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা আগের থেকে আসলে অনেক দূর পর্যন্ত বিকশিত হয়েছে, এবং তাকে আমরা যেইখানে তাদেরকে ভাবতাম সেইখানে যদি আমরা অবস্থান করি তাহলে আমরা মানুষের থেকে আসলে পেছনে অবস্থান নেব, এবং মানুষের পেছনে অবস্থান নিলে এটা আমাদের জন্য আসলে রাজনৈতিক দল হিসেবে কিংবা আসলে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এটা উচিত হবে না। আমাদের উচিত হবে আসলে মানুষের অন্তত আকাঙ্ক্ষার সাথে থাকা, এবং সেই জায়গা থেকে আমরা ৩১ দফার রিভিউ চাচ্ছি। কিন্তু এইটা আসলে একবার জনাব তারেক রহমান সহ একটা মিটিং এ, মানে তখনও পর্যন্ত অনলাইন মিটিং এখনো যেটা হয়, তো উনি একটা মিটিং আমাদের মুলতবি করছিলেন, পরে মুলতবি মিটিংটা কোনোদিন হয় নাই, এবং লোকাল যে বিএনপি আছে তার সাথে আসলে আমরা এই বিষয়গুলি নিয়ে কোনো রকমের মানে যতটা লম্বা বিশ্লেষণ প্রয়োজন সেই রকমের বিশ্লেষণ করার মতো পরিবেশ আমরা পাইনি। হাসান কাইয়ুম ভাই, তাতে যেটা হয়েছে যে আমি শেষ করে ফেলি কথাটা, তাতে আমাদের অবস্থানটা আমাদের রয়ে গেছে, আমরা একটা আকাঙ্ক্ষা আমাদের বাড়ছে, ওনাদের অবস্থানটা ওনাদের জায়গায় রয়ে গেছে। না হাসান কাইয়ুম ভাই, আমাদের যে বাড়তি আকাঙ্ক্ষা, যে বাড়তি আকাঙ্ক্ষার কথা থাক, কারণ হচ্ছে যে আপনার লেখা বা আপনার চিন্তার সাথে আমি পরিচিত, দর্শকরা হয়তো, কিন্তু আপনি যেটা জন আকাঙ্ক্ষার কথা বলতেছেন, বিএনপির কোন জন আকাঙ্ক্ষাটা ফলো করা দরকার ছিল? কিছু কিছু লোকের কথা শুনলে এনসিপির, কোনো সময় জামায়াতে ইসলামীর, কোনো সময় সরকারের কথা শুনলে মনে হয় বিএনপি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে একভাবেই, সেইটা হইলো ইলেকশনে হাইরা গিয়া। এছাড়া তো আর বিএনপির জন আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষাটা কেমনে পূরণ করবে বিএনপি? না, আপনার একটা কি হয়, মানে আপনি ধরেন হাসিনা বিরোধী একটা লড়াই আমরা করতেছিলাম, তাই না? আমরা ৬৪টা দল ধরেন একটা সময় গিয়ে যুগপৎ করছি, সেই লড়াইয়ের মধ্যে আমরা ধরেন কতগুলো বিষয় তো আমরা সবাই কমনলি অ্যাকসেপ্ট করছি। সেই কমন অ্যাকসেপ্টেন্সের জায়গাটার মধ্যে আসলে সুরটা কি? সুরটা হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আসতে চাই, আমাদের
একটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেমে আসতে চাই, আমাদের যে সমস্ত ছোটখাটো দ্বন্দ্ব এগুলিকে কমায় আসলে জাতিটাকে আসলে জাতীয় স্বার্থে আসলে সবাই মিলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে চাই, এইগুলি হচ্ছে মোটা দাগে ধরেন আকাঙ্ক্ষা। যদি বলেন এটা বিএনপিরও স্বীকৃত আকাঙ্ক্ষা, আমাদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা, অন্যদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা। এখন এটার বাস্তবায়ন কিভাবে হবে সেইটা নিয়ে আপনি বলতে পারেন যে সেই জায়গায় তর্কগুলি। কিন্তু বিএনপি কি একবারও, আপনি যে কথাটা বললেন এখন এই শেষ লাইনটা, এইটার থেকে বাইরে কখনো কথা বলছে? ও তো একটা ব্যালেন্স চায়, ও তো একটা জবাবদিহি চায়, ও তো একটা স্বচ্ছতা চায়। না না, সেটাই তো মানে বিএনপি কোনটা চায় না এটা আমি বুঝতে পারতেছিলাম না। কিন্তু আমরা বলতেছি ধরেন পদ্ধতিগতভাবে, যেমন ধরেন পদ্ধতিগতভাবে আমরা যখন বলি যে এই সরকারের স্বৈরতন্ত্র কেন ছিল, এটা স্বৈরাচার কেন, কারণ সে এমনি স্বৈরাচার ছিল। সরকার স্বৈরাচার তো এই জন্য না যে তারেক জিয়া স্বৈরাচার হয়ে যায় কিংবা শেখ হাসিনা স্বৈরাচার হয়ে যায়, এটা তো না। রাইট। সরকারের মধ্যে রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে এরকম যে এখানে যদি খালেদ মহিউদ্দিনকেও চালাইতে দেওয়া হয়, তাইলে এটা চালাইতে গেলে খালেদ মহিউদ্দিন আর অন্য কাউকে আসলে আর শুনতে পারবেন না। কিন্তু হাসান কাক ভাই, আমি এটা নিয়ে, কিন্তু হাসান কাক ভাই এটা নিয়ে আমি বিস্তারিত আমি কথা কইতে রাজি আছি। কারণ হচ্ছে যে আমি গত 8 বছরে আমি দেখছি শেখ হাসিনা যেমনি দেশ চালাইছে, প্রতিটা কাজ সে সংবিধান ভায়োলেট করছে। যেমন আমাদের সংবিধান কিন্তু নির্বাচন কমিশনের ওই ক্ষমতা দেয়া আছে, প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচন কমিশনে কিছু কইতেই পারবে না, ওর কথা ওর শুনতে হইব। ও করছে উল্টাটা। এখন এইটা আমি সংবিধান মাইনা করতে, ওইটা যদি হাসিনার অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি, তাহলে তো এটা হাসিনা তো ভাঙে নাই, বাংলা তো হচ্ছে আসলে নির্বাচন কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশন ভাঙছে, কিন্তু এটা সংবিধানের কোনো দোষ নাই তো এখানে। আমি সংবিধানের দোষটা ওইখানে, আপনার সাথে এই তর্কটা এখানে করতে পারবো না আমি, জি। কারণ এই সংবিধানের ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ধরতে পারা খুব কঠিন। এইটাই হচ্ছে আমি যে জন্য বলি যে কামাল সাহেবদের 13 বার নোবেল দেওয়া যেতে পারে, কারণ এই সংবিধানটার আর্কিটেকচারটা কিংবা ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এরকম যে এটা সাপলুডুর চাইতে জটিল। কিন্তু হাসান কাক ভাই, আমি আপনার একটা কথা বলি, হাসান কাক ভাই আমি একটা কথা বলি, পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান আমি আপনার এটা নিয়ে, পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান ধরা যাক সুইডেনের সংবিধান সবচেয়ে ভালো। আপনি সুইডেনের সংবিধান আইনা দেন, শেখ হাসিনা আবার স্বৈরাচারীই হইব। ওর সংবিধান লাগে না ও স্বৈরাচারী হইতে, সংবিধানে তো নাই। আমি আপনারে বলি যে জেসিন্দ্রার গল্পটা মনে আছে না? হ্যাঁ, জেসিন্দ্রা আসলে করোনার সময় যে খাইতে গেল, তারপরে হোটেল বয় যে তারে বললো যে সিট নাই, চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি এই গল্পটা বক্তৃতা করতে গেলে বলি যে জেসিন্দ্রা যদি আসলে জেসিন্দ্রা না হয়, শেখ হাসিনা যদি ওইখানকার প্রাইম মিনিস্টার হইতো, তাইলে কি ওই বাচ্চাটাকে কিছু করতে পারতো? আসলে কিছুই করতে পারতো। আমার কাছে মনে হয় জেসিন্দ্রার মতোই শেখ হাসিনাকে ওইখানে চলতো। আমার কাছে মনে হয়, এবং জেসিন্দ্রা এইখানে জন্মাইলে, এখানে রোল করলে সে শেখ হাসিনার রোলটাই। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশটা চালাইতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সংবিধানটা জিগাইতেছে? উনি তো দুই পকেটের দুইটা। ডক্টর মোহাম্মদ ইউনূস দুই পকেটের দুইটা, যখন দরকার হইতেছে তখন বিপ্লবী সরকার, যখন দরকার হইতেছে তখন হচ্ছে সাংবিধানিক সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো আসলে আপনি নরমাল গভর্নমেন্ট ধরবেন কেন? এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। সে একটা কনস্টিটিউশন কোনোটা মাইনে কোনোটা না মাইনে একটা সাংবিধানিক আবহের মধ্যে থাকার চেষ্টা করে একটা নিজেদের মতো করে পরিস্থিতি অনুযায়ী ধরুন কাজ করতেছে।